দেন হঠাৎ করে সে আমার দিকে ঘুরে দেখে। আমি ফিল করছি আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে। টেনে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় দরজাটার সামনে। একটা সাধু আমাকে দূর থেকে দেখছে। ওখানে একটা হাড়ের টুকরো ছিল। আমি ফিল করছি পায়ের কাছেও একজন আছে, কিন্তু বেশি কেউ টিকতে পারেনি। তুমি ভাই কদিন এসছো? পরিষ্কার বুঝতে হচ্ছে একটা মহিলা। ওটা এসে দাঁড়িয়ে বললো আমার সামনে জানলাটাতে, হ্যাঁ তুমি ওই দোকান থেকে আজ এসছো? মহিলাটাকে দু টুকরো করে কেটে দেয়। কেউ যেন খুব ক্ষুধার্ত। সেই মানুষটা আবার পাশের রুম থেকে বেরিয়ে এসে বলছে, মাথাটা নিচু দিকে হয়ে গেছে, মানে সে আমার দিকেই দেখছে। বংশ পুরো শেষ করে দেবে, তুমি 6টা দিন কোথাও বাইরে কাটাবে। তাকে সাথে করে নিয়ে যাচ্ছিস, চাপ পড়ছে যেন কেউ। কত কিছু দেখার পর তো মনে হচ্ছে তার প্রাইভেট পার্টে নাকি যেন কি আছে এমন এই রুমটাই দু টুকরো করেছে তাকে কেউ। যখন আমি খাবার নিয়ে আসতাম না, হঠাৎ করে দেখলাম দরজাটা নিজে থেকেই খুলে গেল। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই কল রেকর্ডিংয়ে ছিল দেবরাজ। এই ঘটনাটি সত্যি কথা বলতে খুবই মারাত্মক একটি ঘটনা, এমন একটি ঘটনা যা শুনলে আপনাদের সারা গা হাত পাতে কাটা দিয়ে উঠতে পারে। আমি বলতেই পারি আজকের ঘটনাটি রাতে একা শুনবেন না। এবং এখানে একটা আপডেট জানাই, বিশ্বজিতের সাথে আমাদের আগের রেকর্ডিংটা তো গেছেই। সেই রেকর্ডিংয়ের পরে সে টিম কিউরিওফাইটকে ফোন করে এমন কিছু কিছু কথাবার্তা বলে যা শুনলে বোঝাই যাবে যে সে নিজের মধ্যে ছিল না। সেই রেকর্ডিংটা যদি চান আমরা নেক্সট এপিসোডে আপলোড করতে পারি। ইভেন বিশ্বজিৎ কলকাতায় আসছে আজকে আমার সাথে দেখা করার জন্য। আমরা তো ডেফিনেটলি কৌস্তবের আড্ডাতে ওর সাথে একটা এপিসোড করবই। আর আজকের এপিসোডটা শুরু থেকে শেষ অবধি শুনুন এবং জানান আপনাদের কেমন লাগছে। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন। এবং হ্যাঁ, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম হরর এক্সপিরিয়েন্স, এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে। এবং আমার সাথে পার্সোনালি কোনো বিষয়ে কথাবার্তা বলতে বা কোনো স্পিরিচুয়াল হেল্পের জন্য ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বিং কৌস্তভ। দুটো আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবরাজ। হ্যাঁ দাদা বলো। কেমন আছো সেটা সবার আগে বলো। ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি এখন থাকো কোথায়? এখন আমি আছি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে রয়েছো? আর তুমি সোনার কাজ করো তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুমি জানিয়েছিলে কিউরিওফাইট টিমকে যে সোনার কাজ করতে তুমি যখন ফার্স্ট বাইরে যাও, মানে রাজ্যের বাইরে যাও, সেই সময়টাতে যে জায়গায় গেছিলে সেখানে গিয়ে তোমরা কিছু ফিল করো বা তোমাদের সাথে কিছু ঘটনা ঘটে, স্পেসিফিক্যালি তোমার সাথে। হ্যাঁ, কারণ তোমার গেমিং এ একটা অ্যাডিকশন ছিল, যেখান থেকে এটা সূত্রপাত। এবং এই যে জিনিসপত্রগুলো স্টেপ বাই স্টেপ ঘটেছিল সেটা তোমাকে তোমার লাইফে এফেক্ট করেছে, ইভেন এখনো এফেক্ট করে চলেছে, যেটা আমি বুঝতে পারলাম কথা বলে তোমার সাথে। হ্যাঁ দাদা। কি ঘটেছিল দেবরাজ, একটু শুরু থেকে শুরু করো। তাহলে বলি, কৌস্তবদা যেটা শুরু হয়েছিল সেটা হয়েছিল, সূত্রপাত যেটা হয়েছিল সেটা হচ্ছিল। আচ্ছা। ওখানে যাওয়ার কারণটা হচ্ছে, প্রথমে আমি কাজে যাই পুনেতে। ওনার কাছে কাজে যাই, তো উনি কোন একটা কারণে ওনার দোকানটা বন্ধ করে দেয়। মানে যার কাছে কাজে গেছিল? হ্যাঁ, যার কাছে কাজ করেছিলাম, উনি ওনার কোন একটা কাজ করেছিলাম, 1 সপ্তাহ এরকম কাজ করেছিলাম। তো উনি ওনার দোকানটা বন্ধ করে দেয়। বলেন যে তোরা কেন চলে যাবি, আমার ভাইয়ের দোকানে কাজ করবি, তাহলে আমি তোমার দোকানটা বন্ধ করে দিলাম। ওরা তো দূর বাড়ি যাবি, কাজ করতে এসেছিলি।
আমরা ছিলাম 5 জন। তার মধ্যে 3 জন চলে যায় অন্য দোকানে, বলে যে না আমরা ওখানে কাজে যাবো না, আমরা অন্য জায়গায় কাজে যাবো। তো ওরা চলে যায়, আমি আর আমার দাদা ছিলাম। আমার দাদা বলে যে নিজের দাদা না, ওটা আসলে মামা বাড়ির একটা দাদা ছিল, মামার ছেলে। আচ্ছা। সে বলে যে দেখ ভাই তুই যদি যাস তো যা, আমি কিন্তু ওখানে যাবো না। মানে নতুন জায়গা যেটা, নতুন জায়গা, কিন্তু সে ওই জায়গা থেকে একবার কাজ করে এসেছে, যেটা আমি পরে জানতে পেরেছি। আচ্ছা আচ্ছা। তারপরে কৌস্তবটা যেটা হয়, আমি ওখানে কাজে যাই। ফার্স্ট নাইট রাত্রিবেলা তো ওখানে নেমেছিলাম। ফার্স্ট নাইট ওখানে স্টে করি ওদের রুমটাতে। রুমটা কিরকম, রাস্তার গায়ে প্রথমে গলিতে মানে গলিটা আছে, ওখান দিয়ে ঢুকতে হবে। ঢুকি বাঁদিকে যে রুমটা আমি কাজ করবো ওই রুমটা পড়ে, আবার একটুখানি আগে গিয়ে একটা রুম ডান দিকে, একটা রুম বাঁদিকে। যে রুমটা বাঁদিকে আছে ওই রুমটায় আমরা সেদিন রাত্রিরে স্টে করি, মানে শুধু আমি আর একটা কারিগর ছিল। খুবই বয়স্ক, খুব একটা বয়স্ক তাও বলবো না, বেশ ভালোই বয়স হয়েছে এরকম বলে যায়। তো রাত্রিবেলা গেম প্লে করছিলাম, তো সে বলে ভাই এরকম করে গেম প্লে করলে আমরা তো ঘুমোতে পারবো না, আমার খুব আওয়াজ হচ্ছে, আমার তো কাজ আছে, আমি ভোরবেলা উঠি, আমার অনেক কাজ থাকে। ঠিক আছে দাদা অসুবিধা নেই, কেন তুমি তোমার ঘুমটা নষ্ট করবে আমার জন্য, আমি বন্ধ করে দিচ্ছি। তো এরকম বলে। তারপরের দিন সকালবেলা যে মালিকের কাছে আমি এবার কাজে গিয়েছিলাম, উনি এসে আমাকে একটু কথা শোনাই, বলেন যে এরকম রাত্রিবেলা গেম খেললে হবে না, অসুবিধা হচ্ছে, আরো অনেক কিছু বলে। আমি অতটা গ্রাহ্য করিনি, আমার দোস্ত আমি কিছু বলিনি। দেন সে বলে যে গেম প্লে করা যাবে না। এটা ঠিক আছে, এই রুমটায় তো কেউ থাকে না, আমাকে এই রুমটা তাহলে দেওয়া যাবে থাকার জন্য? আমি দেবরাজ, এটা হচ্ছে ঢুকি যে বাঁদিকে রুমটা করছে প্রথমে গলিতে ঢুকতে রাস্তার গায়ে, ওখানটায় কেউ থাকতো না তাই তো? না ওই রুমটায় কেউ থাকতো না, মানে ওই দিনের বেলা কাজ করতো ওই মালিকটা ওনার ছেলের সাথে, আর রাত হলেই ওনাদের বাড়িতে চলে যেত, আর ওই রুমটা ফাঁকা হয়ে যেত। হ্যাঁ ওই রুমটা পুরোটাই ফাঁকা থাকতো। আচ্ছা। তারপর যেটা হয়, কাজ হলো সারাদিন, কোনো অসুবিধা হয়নি। রাত্রিবেলা খাবার এলো, সেদিন ওনার ছেলে দিয়ে গেছিল খাবার এলো। তো খাবার দাবার খেয়ে, কাজ অল্প ছিল, কাজ হয়ে গেছিল। খাবার খাওয়ার পরে কিছুক্ষণ হয়েছে গেম প্লে করছিলাম। এখানে একটা কথা বলি কৌস্তবটা, যেটা হয় মোবাইলের চার্জ সেদিন খুব দ্রুত শেষ হয়ে গেছিল, অনেক তাড়াতাড়ি। ব্যাপারটা বলছো তুমি? আজ থেকে মোটামুটি 3 বছর আগে। আচ্ছা, 2022 নাগাদ। হ্যাঁ এরকমই হবে। চার্জটা শেষ হয়ে যায়, তাই আমি কি করি, মোবাইলটা চার্জে দিয়ে দিই প্রত্যেক দিন, যে 1 ঘন্টা আগে চার্জে দিলে মোটামুটি 12টার পর গেম প্লে করতে হবে, এরকম একটা মাইন্ডে আসে প্রত্যেকবারই। আসার পরে যখন গেম প্লে করতে বসি, কিছুক্ষণ গেম প্লে করলাম, ঠিক 1:30টা বাজছে, 20% মেসেজ এলো ফোনে। হঠাৎ করে আমি ফিল করলাম আমার হেডফোনটা, কৌস্তবদা বললে বিশ্বাস করবে না, যেন মনে হচ্ছে যে কেউ কান থেকে করে বার করে ছুঁড়ে ফেলে দিল। মানে হেডফোন থাকে, হেডফোনটা মোবাইলের সাথে পিন করা থাকে, হ্যাঁ ওতে সাউন্ডটা ক্লিয়ার আসে, ল্যাগিং করে না, ওই জন্য ওটা নিয়ে। আর আমি ওটা নিয়েছিলাম ওই জন্য যে পাশের রুমে যে লোকটা আছে ওই জন্য অসুবিধা না হয়। তারপরে আমি দেখলাম হেডফোনটা আমার কান থেকে কেউ বার করে জোর করে ছুঁড়ে দিলে, যেটা বুঝতে পারা যায়। আচ্ছা, কান থেকে বার করে কেউ ছুঁড়ে দিল। আমি ভাবলাম কি হলো এটা, হেডফোনটা কোথায় গেল? লাইটটা জ্বালালাম, দেখলাম হেডফোনটা ওই যে দরজাটা খুলতে বারণ করেছিল ঠিক ওটার সামনে। যখন হেডফোনটা কানে থাকেনি, এবার আমি শুনতে পাচ্ছি যে বাথরুমটা আছে ওটার ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসছে, যেমন কেউ কিছু ইউজ করলে হয় একটা আওয়াজ হয় না, বাথরুম ইউজ করলে হয়তো বালতিটা সরে গেল, মগটা সরে গেল, বুঝতে পারছি। আমি মনে করলাম যে ওই বাথরুমের সাথে কৌস্তবদা আরেকটা বাথরুম আছে ওই রুমটাতে যে বাথরুমটা আছে, আমি মনে করলাম উনি হয়তো বাথরুমে গেছেন, বাথরুম ইউজ করছেন, ওটারই আওয়াজ পাচ্ছি। কিছু মনে করলাম না, আমি আবার হেডফোনটা নিয়ে এলাম, হেডফোনটা লাগালাম, কিন্তু আর হেডফোনটা চলছে না।
ঠিক আছে, রেখে দিলাম। তারপরে আবার আমি ফিল করছি যে বাথরুমের ভিতর কেউ আছে। একটা মানুষ অতক্ষণ বাথরুমের ভিতর কি করবে, এটা আমি ভাবলাম। আমি তার একবার গিয়ে দেখে আসি। দেখতে গেলাম, বাথরুমে যখন ঢুকি, বললে বিশ্বাস করবে না কৌস্তবদা, যেটা হয় বাথরুমে ঢুকে দরজাটা, মানে আমি দেখছিলাম যে কিছু আছে কিনা, বিড়াল টিড়াল ঢুকেছি কিনা এরকম ভাবছিলাম, একটু দেখছিলাম বাথরুমে সব সরিয়ে, দেখি জানলা দিয়ে দুটো পা ঝুলছে, দুটো হাত ঝুলছে। মানে মানে যদি আমি কথার কথা বলি, একটা মানুষই যদি ওরকম করে, সে যদি দুটো পাকে ঝুলিয়ে দেয়, আশা করি সে দুটো হাতকে ওইটুকু জানলার মধ্যে দিয়ে ঝুলাতে পারবে না। জানলাটা খুবই ছোট ছিল, বাথরুমে যেমন জানলা হয় সেরকমই জানলা ছিল। ওটার মধ্যে দুটো পা ঝুলছে, আবার দুটো হাতও ঝুলছে। হাতটা কেমন ছিল, রক্ত পড়ছে নখ দিয়ে, হাড় দেখা যাচ্ছে, মাংসগুলো গলে গেছে, তার থেকে পোকা বেরোচ্ছে। ওই জায়গায় সাংঘাতিক ব্যাপার। ওই জায়গায় আমি কি করে বেরোবো, আমার মাইন্ডে কথাটা আসছেই না। আমি এই দরজাটা খুলে যাব, আমি সেটাও ভুলে গেছি দরজাটা কোন দিকে। আমি এই জিনিসটাই ভুলে গেছি দরজাটা কোন দিকে। খুব কষ্টে ওই জিনিসটা ভুলতে চেয়েও ভুলতে পারছি না। আমি ভাবতে পারছি না যে আমার সামনে এরকম কিছু একটা আছে যেটা আমি দেখছি। যখন আমি বেরোবো, দরজাটার হ্যান্ডেলটা ধরেছি, দরজাটা যে টানবো সেই ক্ষমতাটাও আমার নেই। হঠাৎ করে দেখলাম দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে বেরোলাম, বেরিয়ে দেখছি আমি যেখানে শুয়েছিলাম সেখান থেকে বালিশটা নেই, ওটা আছে সেই দরজাটার সামনে, যেই দরজাটা খুলতে বারণ করেছিল। আমার এত ভয় পেয়েছি আমি তখন, বলে বোঝাতে পারবো না। সারা রাত তো ঘুম হয়নি। আমি ভালোভাবে ভেবে দেখলাম যে আমি যা দেখেছি ঠিকই দেখেছি তো। তারপর মনে করলাম না, হয়তো মনের ভুল, এরকম মনে করেছিলাম। কিন্তু যখন আমি ঘুমাই, আমি ফিল করছি আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে। তুমি দাদা এটুকু বুঝতে পারবে, যদি তুমি বাড়িতে ঘুমাও, তোমার কাছে যদি কেউ এসে চলাফেরা করে বা বসে থাকে, তুমি তো ফিল করতে পারবে, তাই না? আমি ওটাই ফিল করছি যে একজন আসছে, বাট সে দুদিক দিয়ে কি করে আসছে, যদি কেউ একটা মানুষই থাকে বাড়িটার ভেতর। আমি ফিল করছি পায়ের কাছেও একজন আছে, প্লাস মাথার কাছেও একজন আছে। দেন সে আমাকে নিয়ে আমার আমার চারিদিকে ঘুরছে আস্তে আস্তে, মানে একবার পায়ের কাছে যাচ্ছে, আবার এক সাইড থেকে মাথার কাছে আসছে। আমি যে মুখ থেকে ব্ল্যাঙ্কেটটা সরাবো না, সেই সাহসটা আমার মধ্যে নেই। তারপরে আমি যে লাইটটা জ্বালবো কৌস্তবটা, সেই সময়টাও আমি পাচ্ছি না যে উঠে যাবো গিয়ে লাইটটা জ্বালবো। যাই করে সেদিন রাতটা কাটাই, ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুমোই তখন মনে আছে আজান হচ্ছিল, হয়তো 4টে বাজছিল, এরকম সময় হয়ে গেছে। তখন ওখান থেকে মসজিদটা খুব একটা দূরে না, সেই জন্য আজানটা আমি ক্লিয়ার শুনতে পেয়েছি। তখন আমি ঘুমিয়েছি। সকাল হয়েছে। এবার যেটা হয় কৌস্তবদা বললে বিশ্বাস করবে না, সকাল হয়েছে, যেই মালিকটার কাছে আমি কাজে গিয়েছিলাম, ওই মালিকটা আমাকে এসে জিজ্ঞাসা করছে, কে কেমন ঘুম হলো কাল? আমি বললাম ভালোই হয়েছে, বালিশটা ওখানে চলে গেছিল, হেডফোন খুলে যাচ্ছিল। বলছে ও কিছু না, বাদ দে। যেই মানুষটা কৌস্তবদা কিছুক্ষণ আগে আমার সাথে কথা গেল, মানে কথা বলে চলে গেল, সেই মানুষটা আবার পাশের রুম থেকে বেরিয়ে এসে বলছে, কিরে ঘুম কেমন হয়েছে বল। এই যে জিনিসটা, এটা কতটা ভয় লাগে। যেই আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে আপনি তো এইমাত্র এলেন, আমার সাথে কথা বলে গেলেন তো? বলছে তো আমি তো এই অনেকক্ষণ এসেছি, এখন কোথায় এসেছি? আমি তো খদ্দেরকে কাজ দিয়ে এলাম, ওই রুমে বসেছিলাম, হিসেব করছিলাম, যেমন একটা মালিক করে, মানে তার দোকানে যে কাজগুলো তার থাকে সেগুলো করে, সে সেটাই করছিল। আমি ওটাকেও বাদ দিলাম। আমি ভাবলাম ঠিক আছে, হয়তো আমার মনে ভুল। এবার দুপুরবেলা, হ্যাঁ, এবার ও আর দিকে যায়নি, বলেছিল যে খাবার নিয়ে আসতে হবে। আমি ঠিক আছে আনতে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। খাবার আনতে গেছি, তো ওনাদের বাড়িটা মোটামুটি 2-3 মিনিটের রাস্তায় যাচ্ছি। তো একটা কথা প্রস্তাবটা বলে রাখি, যখন আমি আমাদের দোকানের রুমটা থেকে বেরোবো, মানে যেখানে আমি কাজ করি, ওই রুম থেকে বেরিয়ে ডান দিকে একটা কবরস্থান পড়বে, আবার একটা ড্রেন পার করব। ড্রেনটা পার করে, ড্রেনটা খুবই বড়, ড্রেনটা পার করব, পার করার পরে আবার একটা বাঁ দিকে কবরস্থান পড়বে। আমি একটা জিনিস ফিল করেছি, যখন আমি খাবার নিয়ে আসতাম না, আমার মনে হতো যে খাবারের জায়গাটা কেউ টানছে, বুঝতে পারলে?
আমি বুঝতে পারতাম যে কেউ একজন ধরে টানাটানি করছে, যেমন হয় যে কেউ যদি বলে যে আমাকে দে, বা কেউ যদি নিতে চায়, সেরকম একটা ফিল হচ্ছে যে কেউ জিনিসটা ধরে টানাটানি করছে। আমি ভাবলাম যে হাওয়া টাওয়া দিচ্ছে, হয়তো ওই জন্য ব্যাগটা নড়ছে, তাই এরকম মনে হচ্ছে। রুমে গেলাম, খাবারটা টেবিলের উপর রাখলাম। একটা ছোট টেবিল ছিল, ওতেই কাজ করা হয়, ওতেই রেখেছিলাম। রাখার পরে স্নান করতে গেছি। স্নান করতে গিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি খাবারটা ওখান থেকে উল্টে পড়ে আছে ওই দরজাটার সামনে। আর যা ছিল সেগুলো যেন কেউ খেয়েছে, অল্প অল্প করে খেয়েছে। হয়তো একটু মাছ নিল, একটু ডাল নিল, ঠিক ওরকম ভাবে বোঝা যাচ্ছে যে কেউ ওগুলো খেয়েছে, মানে উল্টে পড়ে আছে কিন্তু খেয়েছে বোঝা যাচ্ছে। আমি তাও কিছু মনে করলাম না, মনে করলাম দরজাটা খোলা ছিল উপরে। হ্যাঁ কৌস্তব দা, তোমাকে একটা কথা বলে রাখি, ওই যে ঘর মালিকটা ছিল, ওনার একটা ছেলে আছে আর একটা ছেলে বাইরে থাকে। তো ওদের উপরে 2টো রুম ছিল। আমি মনে করলাম হয়তো ওদের রুমে কোনো কুকুর টুকুর আছে বা বিড়াল টিড়াল আছে, নিচে এসেছিল, খাবারটা উল্টে গেছে কোনো কারণে, বা ওই উল্টেছে। আর সেদিন মাছও ছিল, আমি ভাবলাম হয়তো তাহলে বিড়াল মাছও খেয়ে গেছে, এরকমটাই মনে করলাম। মনে করার কারণটা হচ্ছে যে মাছটা ছিল ওটা পুরোপুরি খেয়ে নিয়েছিল, শুধু মাছের যে কাঁটাটা থাকে ওটাই ছিল। আমি ওই খাবারটাকে ডাস্টবিনে ফেলে দিই। তারপরে মালিককে ফোন করি যে এরকম এরকম হয়েছে, খাবারটা তো নষ্ট হয়ে গেছে, তো কি করবো? বলছে অসুবিধা নেই, তুই চলে আমাদের বাড়িতে, খেয়ে দিয়ে চলে যা। ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসে কিছুক্ষণ রুমে ছিলাম। অচেনা জায়গা, কোথায় ঘুরতে যাব, কেউ নেই, তাছাড়া একা একা যেতেও পারবো না, চিনি না জানি না, তাই রুমেতেই আছি। ওই যে বাথরুমটা আছে, আমি শুনতে পাচ্ছি কেউ কিছুতে একটা লাথি মারলে যেমন আওয়াজ হয় দুম দুম করে, ঠিক সেরকম আওয়াজ আসছে। ভেতরে গেলাম, গিয়ে দেখছি না কিছু নেই। হ্যাঁ কৌশল, একটা কথা বলছি তোমাকে, ওই যে বাথরুমটা আছে ওর লাগাবো আর একটা রুম আছে, খুবই বড় রুমটা, ওখানে ঘোড়া থাকে। আর যাদের ঘোড়া, ওরা আসলে হর্স রেসিং করায় ওই ঘোড়াগুলোকে দিয়ে। আমি মনে করলাম হয়তো তাহলে ওই ঘোড়াগুলোই কোনো কিছুতে পাটা মারছে, আওয়াজ হচ্ছে তাই। বাইরে বেরিয়ে আসি, দেখলাম বাথরুমের দরজাটা বন্ধ হচ্ছে, খুলছে। ঠিক আছে, হাওয়া দিচ্ছে হয়তো ওই জন্য হচ্ছে। দরজার আমি ছিচকিনি দিয়ে এসে বসেছি, ভেতর থেকে কেউ একজন দরজায় ধাক্কা মারছে। এমন একটা ধাক্কা মারছে যেন কেউ খুব একটা বিপদের মধ্যে আছে, তাকে সে যেন বলছে দরজাটা খোলো, তোমাকে বাঁচাও, এরকম একটা মাইন্ড এসে ধাক্কাটা মারছে, দুম 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 করে মেরিয়ে যাচ্ছে, ধাক্কা মেরিয়ে যাচ্ছে। দরজাটা খুললাম, কিচ্ছু নেই। একটা মানুষ বারবার ভুল করতে পারে এইসব জিনিসগুলো। সেটা ঠিক ভাই। হুম। তারপর কি হলো? তারপর যেটা হয়, ওনার যে ছোট ছেলে, মানে আমার থেকে বয়সে বড়, ওনার যে ছোট ছেলে সে আসে, এসে বলে কি কেমন ঘুম হলো কাল। আমি ওই দাদাকেও একই কথা বললাম যে এইরকম হয়েছে। একবারও বলিনি যে ওরকম দুটো হাত দুটো পা দেখেছি, এগুলো বলিনি। তো সে আমাকে বলে যে ওই জন্য তো বাবা তোমাকে বলছিল এই রুমটায় শুতে হবে না। আমি বলছি কেন, কি আছে এমন এই রুমটায় যে শুতে হবে না, থাকতে হবে না, এরকম বলছো তোমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে? বলছে না ওরকম কিছু না, এই যে পাশের রুমটা দেখছো, এই কিছুদিন আগে 2-3 দিন হয়েছে যে ঘর মালিকটা ছিল উনি মারা যান। মারা যান? হ্যাঁ উনি মারা যান, খুবই বয়স হয়েছিল ওনার, তো উনি মারা যান। ওনার মারা যাওয়ার একদিন পর থেকে নাকি ওরকম শুরু হয়ে গেছে, ওরাও কাজ করতে পারতো না। আচ্ছা আচ্ছা। ওই জন্য ওই রুমটা ওরা ইউজ করা বন্ধ করে দিয়েছিল, শুধু দিনের বেলা কাজ করতো, সন্ধ্যে পর্যন্ত কাজ হতো। তারপরে ওই যে আরেকটা রুম আছে বললাম না, পালিশের রুম আর কাটিং এর রুম বলে ডিজাইন করা হয় আর কি, ওই রুমটাতে ওরা চলে যেত সন্ধ্যের পর, ওইটাই কাজ করতো। এই রুমটা লক করে দিত। আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, তাহলে আমি এটাতেই থাকবো। বলছে হ্যাঁ তুমি থাকো না, অসুবিধা নেই। এবার যেমন হয় রাত্রে খাওয়া দাওয়া করলাম। সেদিন কৌস্তবদা একটা কথা হয়, মানে একটা জিনিস হয় যেটা বললে হয়তো বিশ্বাস করবে না। আমি আসি খাওয়া দাওয়া করে, সেদিন ওই দাদাটার সাথে গিয়েছিলাম একটু ঘুরতে, বলছে চলো তুমি তো নতুন এসছো তোমাকে একটু ঘুরিয়ে আনি। ঠিক আছে। তো কৌস্তব একটা কথা বলি, ডাস্টবিনটা দরজার বাইরে রাখা থাকতো, মানে ওই যে রুমটায় থাকতাম ওর বাইরে।
বুঝতে পারছি। হুম, ওই যে বললাম না দুপুরবেলা যে খাবারটা নষ্ট হয়ে গেছিল, হুম। ওটা তো আমি ডাস্টবিনে ফেলেছিলাম। হ্যাঁ। তো সেদিন যখন রাত্রিবেলা আমি ওই রুমটাতে ছিলাম একা, খাওয়া দাওয়া তো করে নিয়েছি, তো চলে এলাম। আসার পরে শুয়েছি, তখন রাত্রি কটা বাজবে, ওই 1টা 3টে এরকম। আমি শুনতে পাচ্ছি দরজার বাইরে, হ্যাঁ, ওই ডাস্টবিন থেকে খুব বাজে আওয়াজ আসছে, কেমন যেন কেউ যেন খুব ক্ষুধার্ত, হুম। অনেকদিন কিছু খায়নি সেরকম একটা আওয়াজ আসছে, খুব তাড়াতাড়ি খাচ্ছে সে, এরকম একটা আওয়াজ আসছে। এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, বালতিটা উল্টে ঠুকছে, এই আওয়াজটা আমি শুনতে পাই। এবার যেটা ওই কৌস্তবদা বললে তুমি বিশ্বাস করবে না, আমি কেন? জানালাটা একটুখানি খুলে দেখছি, একটা অর্ধেক অবয়ব, শুধু তার বলতে গেলে কোমরটা নেই, মানে পায়ের অংশটুকু নেই, আচ্ছা। পায়ের অংশটুকু নেই, সে ওই ডাস্টবিনের ভেতর মাথাটাকে ঢুকিয়ে কিছু একটা খাচ্ছে। আর যে অর্ধেকটা অংশ মানে তার শরীরে, সেটা কিছুটা দূরে ওই যে রুমটায় ঢুকতে দরজাটা করছে, মানে মেন গেটটা, ওর সামনে দাঁড়িয়ে আছে। না, এটা তো মানে সাংঘাতিক। আর এই জিনিসটা তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, আমি মানে কিন্তু আমি তো ভাবছি পুরোপুরি, তোমার উপর দিয়ে কি যাচ্ছে ওই সময়। হ্যাঁ কৌশলটা পুরোপুরি তাকে আমি বুঝতে পারছি না যে এটা কোনো ছেলে কি মেয়ে, এরকম বুঝতে পারছি না, কিন্তু আমি এটুকু দেখতে পাচ্ছি কিছু একটা ওরকম করছে, এই অ্যাক্টিভিটিস করছে ওখানে। দেন হঠাৎ করে সে আমার দিকে ঘুরে দেখে, তার মুখটা দেখলাম, তার চোখ দিয়ে পোকা বেরোচ্ছে। পোকা বেরোচ্ছে? হ্যাঁ, চোখ দিয়ে। আচ্ছা। মাথায় চুল বলতে কিছু নেই, মাথায় জায়গায় ক্ষত, এক একটা জায়গায় দেখলাম খুব বড় বড় ক্ষত, ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে। আর যে ওই যে পায়ের অংশটুকু, মানে কোমর থেকে এবার পা পর্যন্ত, ওই অবয়বটা দেখছি ওই দরজা থেকে পেছন দিকে আসছে। মানে আমরা সাধারণত কেমন হাঁটাচলা করি, সামনের দিকে যাই, ওর পা দুটো দেখছি দরজার দিকে আসছে, আসছে পেছন দিকে। হুম। সে মানে সে পাটা এসে- উল্টো, যেটা আমরা ক্লাসে হ্যাঁ শুনে থাকি। হ্যাঁ, সে উল্টো দিকে চলে আসছে, কিন্তু যাওয়ার কথা তো সামনের দিকে, কারণ পাটা তো সামনের দিকে আছে। আমি এমনও করিনি যে জানালাটা পুরো খুলেছি, আমি অল্প করে খুলেছিলাম, আর ওই অল্প খোলাতেই পুরোপুরি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে। আমাকে দেখে ওই যে অর্ধেক দিয়ে ওটা ছিল, মানে মাথা থেকে কোমর পর্যন্ত, ও উঠে চলে যায় ওই যে উপরে যে দুতলা ছাদটা আছে বললাম না, দুটো রুম আছে, ওই উপরে সিঁড়িটাতে চলে যায়। কেমন ভাবে যায় যেন প্রস্তাবটা হাতে করে চলছে, আর আমার দিকে দেখছে, সেইভাবে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। সাংঘাতিক বিষয়। হ্যাঁ, সে দেখছে রীতিমতো আমাকে দেখছে, আর একটা খুবই কৃপি হাসি দিচ্ছে, ভয়ানক, মানে হাসছে, হাসিটার মধ্যেও মানে কি বলবো, একটা ভয় আছে। হুম। সে এমন ভাবে আমাকে দেখছে আর হাসছে, কিন্তু তার চোখ নেই, সে দেখছে এটুকু আমি বুঝতে পারছি। কেমন করে যাচ্ছে না কৌস্তবদা, বললে বিশ্বাস করবে না, মানে সিঁড়ি দিয়ে উঠছে হাতের বলে, তো ওর মাথাটা নিচের দিকে হয়ে গেছে, হুম। ওই মাথাটা নিচের দিকে হয়ে গেছে, মানে সে আমার দিকেই দেখছে, আর সে উপর দিকে উঠে উঠে যাচ্ছে। তারপরে দেখলাম ওই যে অর্ধেক অংশটা আছে, মানে এই কোমর থেকে পায়ের অংশটা, ওটা এসে দাঁড়িয়ে পড়লো আমার সামনে জানলাটাতে। আমি দেখতে পাচ্ছি ও শরীর থেকে রক্ত টপ টপ করে পড়ছে, পোকা পড়ছে। তারপর কি হলো? তারপরে আমি দরজা ভেতর থেকে জানলাটা আস্তে করে বন্ধ করে দিই, খুব জোরে ধাক্কা মারিনি, কিছু না। আমার হার্টবিট রীতিমতো খুব বেড়ে গেছে, ভয়ে আমি কি করব কিছু ভেবে পাইনি, চুপচাপ ভেতরে বসে আছি রুমের। বসেই 3টে বাজে। তখন যে রুমটা বলেছিল যে ওই দরজাটা খুলবে না, মানে যে দরজাটা বলেছিল খুলতে বারণ করেছিল, আমি দেখতে পাচ্ছি ওই দরজার উপরে কিছুটা গ্যাপ আছে প্রস্তাবটা। আচ্ছা। হুম, ওই সেম জিনিস, দুটো হাত ঝুলছে, দুটো পা ঝুলছে, আর নোকে করে দরজাটাকে আঁচড়াচ্ছে। হুম। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল, আমি পাচ্ছি বেরিয়ে যেতে, না পাচ্ছি কাউকে ডাকতে। এই জিনিসটা আমি দেখি, দেন
আমি খুব ভয় পেয়ে ওখানে সেন্সলেস হয়ে ঘুমিয়ে পড়ি। আর একদম সকালবেলা উঠি, দেখলাম আমি ঘুমোচ্ছি। একটা কথা বলি কৌস্তবদা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, আমি তো হ্যাঁ, রুমে বলো। একা ছিলাম। ওই রুমটায় তো আমি একা ছিলাম। হুম হুম। বিছানাটা কে করে দিল? আমি তো বিছানা করিনি তখন। জানালার কাছে আমার বিছানা থাকিনি, আমি শুধু বিছানার যে ব্ল্যাঙ্কেট গুলো ছিল না, ওগুলো সেই মাত্র ওখানে পেরে রেখেছিলাম বিছানা করে শোবো বলে। ওখানে তো আর বেড টেড থাকে না যে বেডে শুয়ে পড়বো, তাই না? হুম তো হুম হুম। ওটা ওটা আমার খুব একটা ভালো লাগলো না যে বিছানাটা কে করে দিল। দরজা নক করা আছে ভেতর থেকে, কেউ আসতেও পারবে না। এই জিনিসটা আমি কাকে বলবো কিচ্ছু ভেবে পাচ্ছি না। সকাল হলো, এবার যেমন চাটা খেতে যাওয়া হয়, চা খেতে গেছি একটা দোকানে। দোকানে গেছি, তো ওখানে বসে চা খেয়েছি, তো একটা দাদা জিজ্ঞাসা করছে, অবাঙালি হিন্দিতে জিজ্ঞাসা করছে যে ভাই নতুন নাকি, প্রথমবার দেখছি দোকানে। আমি বললাম হ্যাঁ দাদা, ওই ওই দোকানটায় কাজে এসেছি, আজ এই প্রথমবার এলাম এখানে। হ্যাঁ তুমি ওই দোকানটায় কাজে এসছো? এই পয়েন্টটা কৌস্তব দা ভালো করে শুনবে। হ্যাঁ, হ্যাঁ বলো। তুমি ওই দোকানটায় কাজে এসছো? তুমি ওখানে আছো কি করে? কেন দাদা এমন করে বলছো কেন? বলছে আমি ভাই এখানে, আমার আমার জন্ম এখানে, আমি প্রথম থেকে এখানেই আছি। আমি কোনো দিন দেখলাম না বা কোনো ছেলে এসেছে 1 বছর 2 বছর কাজ করে গেছে, কেউ 7 দিনের বেশি টিকতে পারেনি এখানে। 7 দিন তো অনেক দূরের কথা, 3 দিনের বেশি কেউ টিকতে পারেনি। তুমি ভাই কদিন এসছো? আমি বলছি দাদা আমি 3 দিন তো এসেছি, আজ হয়তো 3 দিনই হচ্ছে। বলছে ভাই তুমি আছো কি করে? আমি তখন ওনাকে প্রশ্ন করলাম যে দাদা কিছু কি আছে ওই রুমটার ভেতর? বলছে না ভাই আমি তো ওখানে থাকি না, আমরা জানবো কি করে। তারপরে পয়সা টয়সা দিয়ে নেমে এলাম, দোকান থেকে বেরিয়ে এলাম, হঠাৎ করে একজন ডাকলো, এই ভাই শোন। সে অবাঙালি, কোথায় কাজ করছিস রে? এই দাদা এই যে ওই দোকানটায় কাজ করছি, তোদের মালিকের নামটা বল। আমাকে এভাবে বলছে। আমি বললাম এই যে এই নাম বললাম। বলছে আচ্ছা তুই ওই দোকানটায় কাজে এসেছিস, ও ঠিক আছে যা যা। এই ভাবলাম এরা এরকম করে বলছে কেন, জিজ্ঞাসা করে দেখবো একবার যদি কিছু জানতে পারি। জিজ্ঞাসা করতে যাচ্ছি, আমাকে বলছে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, আমরা কিছু জানি না। প্রথমেই বলে দিল কৌস্তবদা। এটা খুবই অস্বাভাবিক, তার মানে ওরা নিশ্চয়ই কিছু জানেন, দ্যাটস ওয়াই হ্যাঁ বলতে চাইছে না। প্রথমেই বলে দিল। আমি যখনই ঘুরেছি মানে ওনার দিকে দেখেছি, তখনই বলছে ভাই আমাকে কিছু জিজ্ঞাসা করবি না, আমি কিছু জানি না। আমি তখন ওনাকে বললাম তুমি জানলে কি করে যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করার জন্য ঘুরে দাঁড়িয়েছি? বলছে সকাল সকাল মাথা খারাপ, পড়াশোনা চলে যা ধান্দার সময়, এরকম একটা কথা বললো। আমি কিছু বললাম না, চলে এলাম। এবার যেটা হয়, আমাদের তো আর ওখানে কলের ব্যবস্থা ছিল না, জল আনতেই হয় কৌশবটা, অন্য জায়গায় জল কিনে আনতে হয়। হুম হুম হুম। তো একটা স্কুটি ছিল, ওইটা নিয়ে জল আনতে যেতে হতো। একটা বড় ড্রাম আছে 20 লিটারের, ওতে করে জল আনছি। যাওয়ার সময় গাড়িটা যেমন একটা মানুষ, তুমি যদি কৌশল বাইক চালাও বা যাই চালাও, তুমি তো বুঝতে পারবে কজন চেপে আছে বা কিরকম লোড লোড পড়ছে গাড়িটার উপর। আমি যখন জলের ড্রামটা নিই তখন তো জল থাকেনি, ঠিকই আছে গাড়ি যেমন যা যাচ্ছে। যখন জলটা নিয়ে ড্রামটা চাপিয়ে আসছে, আমি বুঝতে পারছি যে গাড়িতে একটা লোড পড়ছে, যেন কেউ পেছনে নড়ছে, নড়াচড়া করছে খুব একটা বেশি, স্টেবল থাকছে না গাড়িটা। হুম হুম হুম। আমি মনে করলাম জলের দামটার জন্য কি সামনের দিকে আছে বলে এরকম হচ্ছে, তাহলে একটু পেছন দিকে করিনি, হালকা নিচের দিকে টেনেছি, কিন্তু স্কুটি ওইটুকু জায়গার কতটা জায়গা থাকবে, একটুখানি তো পেছটা ওর মধ্যেই রেখেছি। রাখার পরে এবার যখন আমি স্কুটিটা স্টার্ট ধরাচ্ছি, এবার হ্যাঁ বুঝলাম দা ওই যে দুটো কবরস্থান বলছিলাম না, ওই কবরস্থান দুটো পার করে ইথা জল আনতে ওখান থেকে বেরিয়ে এসেছি। এবার ওই জায়গাটাতেই দাঁড়িয়েছি, গাড়িটা স্টার্ট নিল না প্রথমে। স্টার্টটা হওয়ার পরে হুম। যখন গাড়িটা স্টার্ট করে আমি বেরোচ্ছি, আমি ফিল করছি আমার ঘাড়ে কেউ হাত বোলাচ্ছে। হাত বোলাচ্ছে? হ্যাঁ, মাথার চুলগুলো কেউ মানে বলে না বিলি কেটে দেওয়া বা আদর করা একটা বলে না, ওরকম ফিল করছি যে মাথার চুলটাই কেউ হাত বোলাচ্ছে। আমি জিনিসটা দেখে আমি মনে করলাম আয়নায় একবার দেখি তো। আয়নায় যখনই দেখি, সেই যে রাতের দৃশ্যটা দেখেছি সেই মহিলাটাকে আমি দেখতে পাই।
আর সে একটা অবশ্য হাসি দিচ্ছে, কৌস্তবদা বললে বিশ্বাস করবে না, আমি তো ওখানে গাড়ি ব্যালেন্স হারিয়ে ফেলে গিয়ে ওই যে কবরস্থানের পাঁচিলটা আছে ওখানে গিয়ে গাড়িটাকে ধাক্কা মারি, দেন ওখানেই পড়ে থাকি কিছুক্ষণ, উঠতে পারিনি, গাড়িটা আমার উপরে ছিল, সাইলেন্সারটা লেগে পাটা পুরো পুড়ে গিয়েছিল। ওখান থেকে কিছু লোক পাস করছিল, তারা এসে তুললো, জল টল দিল, দিয়ে জিজ্ঞাসা করলো কি করে হয়েছে, কেউ মেরে দিয়ে চলে গেছে নাকি, এরকম যেমন হয় জিজ্ঞাসা করছিল। তারপরে বলছে তুমি নতুন মনে হচ্ছে এখানে, তোমাকে তো আগে তো দেখিনি। না দাদা আমি এখানে নতুন এসেছি। যে কোথায় কাজ করো ভাই? আমি বললাম ওইখানে। আমাকে যারা তুলে কিছুক্ষণ আগে জল দিচ্ছিল ওরা আমাকে ওখানেই ছেড়ে দিয়ে চলে যায়। আমি আচ্ছা, ভাবলাম এটা কেমন মানসিকতা, আমার পায়ে এরকম পুড়ে গেছে, জল দিচ্ছিল আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। নিজের খারাপ লাগলো, আমি কি এদের কোনো ক্ষতি করেছিলাম এরকম একটা মনে হচ্ছে। এ কেমন লোক বাবা, ওরা আমাকে ছেড়ে দিয়ে বলছে কিছুটা আগে গেছে আমার থেকে, হয়তো কিছুটা আগে গেছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাকে চেঁচিয়ে বলছে যেখানে কাজ করছিস সেখান থেকে তাড়াতাড়ি চলে যা, তুইও মরবি নাহলে তোর ফ্যামিলিও মরবি, মানে বলছে তুইও মরে যাবি তোর ফ্যামিলিকেও ছাড়বে না, এরকম একটা হিন্দিতে বললো আমাকে, কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি যে তারপর? ওদেরকে যে আমি দাঁড় কাঠিয়ে জিজ্ঞাসা করবো যে দাদা তুমি কি কিছু জানো, আমাকে সেটাও বলছে না, মানে সেই কথাটা বলবো সেই সুযোগটাও জানি, তার আগেই চলে গেছে। আমি আবার জলের ড্রাম তুলি, নিয়ে বাড়িতে দোকানে যাই, যে ডাক্তারখানায় যাই, যেটা করা হয়, ড্রেসিং টেসিং করিয়ে ফিরে আসি দোকানে। এসে যখন আমি একটু রেস্ট নেবো বলে বসেছি, আমার কানের কাছে কেউ একজন এসেছে, মানে কেউ একজন, কারণ একজনের মাথা শুধু একটা মাথা দেখতে পাচ্ছি আমি, মানে পেছন থেকে একটুখানি আমার মুখটা দেখলো, দেখে স্যাট করে সরে গেল। অথচ আমার পেছনে না কোনো জানালা আছে না কোনো দরজা আছে, আমি দেওয়ালে হেলান দিয়ে বসেছিলাম। আচ্ছা, জাস্ট আমার কানের কাছ দিয়ে মাথাটা এলো, আমার দিকে দেখলো, সঙ্গে সঙ্গে চলে গেল। কিন্তু অন্য কেউ না কৌস্তব দা, ওই যে জিনিস এই টিভিতে দেখেছিলাম ওই। আমি তো খুব বিরক্ত হচ্ছিলাম ওই জিনিসগুলোতে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করি, ওই রুমটা থাকিনি, পালিশের রুমে ছিলাম, ওখান থেকে কাজ করছিলাম, ওখানেই আমাদের কাজ ওখানেও হয়, ওখানে কাজ করছিলাম। কাজ করে সেই রাত আসবে, আমি জানি যে রাত হবে, আবার এই জিনিসগুলো হবে, আমি কি করে এই রুমটায় থাকবো, আমার মনে এই ভয়টা তখন কাজ করতে শুরু করে। রাত হয়। হ্যাঁ কৌস্তবদা একটা কথা, যেটা হচ্ছে আমরা যখন কাজ করি না, হয়তো 30 গ্রাম কাজ দিল বা 50 গ্রাম কাজ দিল, সেটা করতে একটা সময় লাগে, হুম, তাও অনেকটাই সূক্ষ্ম কাজ। হ্যাঁ অনেকটাই সময় লাগে, অনেকটাই, একদিন দুদিন লেগে যায় এমন এমন সময়। আমি একা করছি 30 গ্রাম কাজটা, কিন্তু আমি দেখছি আমার কাজ হিসেবের থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে যতটা আমি কাজ করব তার থেকে বেশি পরিমাণে আমি কাজ দেখতে পাচ্ছি আমার সামনে হয়ে যাচ্ছে। হয়তো আমি ঘন্টায় 7 গ্রাম বল তুলবো, দেখলাম পুরো টিনটাই ভর্তি হয়ে গেছে বলে, ভাবতে পারছো? এটা খুবই পিকিউলিয়ার একটা ব্যাপার। হ্যাঁ আমার কাজ অত তাড়াতাড়ি কি করে হয়ে গেল। মালিক এসে বলছে বাহ তুই তো খুব ফাস্ট কাজ করিস, 30 গ্রাম কাজ এক বেলা বার করে দিলি। আমি তো নিজে খুশি হব নাকি ভয় পাবো ভুলে গেছি, কাজও হয়ে গেল। হ্যাঁ কৌস্তব একটা কথা বলি, আমি কিন্তু বল ফিনিশ দিতে পারতাম না, আচ্ছা, আচ্ছা, সেই তাহলে বলটা, কিভাবে করছো? হ্যাঁ আমি ওটাই ভাবছি, বলটা আমি ফিনিশ দিতে পারতাম না, মানে বলটাকে রাউন্ড করতে হয়, বলটা তুললে তো সেটা রাউন্ড হয়ে আসে না আগুন থেকে, একটু বাঁকা থাকে একটু টেরা থাকে, যারা সোনার কাজ করে তারা হয়তো জানবে বলের কাজ যারা করে। দেখলাম যখন আমাকে বলে মালিকটা যে বলটা ফিনিশ দিতে না, শেখ আস্তে আস্তে শিখে যাবি, আমাকে এরকম বলে। আমি জাস্ট মেশিনটা হাতে নিয়েছি, ঘুগনিতে বল দিয়েছি, একটা রাউন্ড মেরেছি, সেখানে বল পুরো রাউন্ড হয়ে বেরোচ্ছে। যেখানে কৌস্তবদা আমাদের ওই বলটা দুবার সময় লাগে ঘোরাতে, 2 থেকে 3 বার। প্রথমে একবার রাউন্ড মারবো সব কটা বল, আবার একটা অন্য একটা চাকতি নেবো, ওটাতে অন্য ঘরে দেবো, আবার রাউন্ড করব, তাপাবো, তারপরে ফিনিশ দেবো। কিন্তু আমাকে গরমও করতে হয়নি বলটা, কোনো চাকতি চেঞ্জও করতে হয়নি, একবারে বল ফিনিশ হয়ে বেরোচ্ছে। আবার সব থেকে বড় কথা হচ্ছে, বললে বিশ্বাস করবে না, আমরা যখন সোনার বলটা তৈরি করি ওটা থাকে কালো কালারের, সর্ষের দানার মতো, সেটা সোনালী কালারের হয়ে বেরিয়ে আসছে, গোল্ডেন কালার নিয়ে বেরিয়ে আসছে ঘূর্ণি থেকে। হুম, হুম, হুম। মালিক দেখে রীতিমতো অবাক, বলছি এটা কি করে সম্ভব, যে তুই কি সোনার কিছু দিয়ে বল তুলিস, এরকম বলছে। তাই না তো, যেমন মম দিয়ে তোলা হয় মম দিয়ে তুলছি, বুঝলে না, আমি এতদিন বল তুলছি কোনোদিন ফিনিশ দেওয়ার পরে এরকম কালার হয়নি বলের, তাও পালিশের মতো কালার।
যেমন দোকানে হয় প্রস্তাবটা সোনার কালার পুরো সেম। উনি তো খুব খুশি যে আমার এত সুন্দর কাজ হচ্ছে, খাটুনি কম হচ্ছে। আমি নিজে অবাক হয়ে যাচ্ছি জিনিসগুলো কি করে সম্ভব। আমি কিন্তু ফুল কারিগর না প্রস্তাবটা, আমি হাফ কারিগর ছিলাম তখন। তবে শিখছিলে তখন? শিখে কিছুদিন হয়েছে বেরিয়েছি বাইরে এবার কাজে। আমি তো ওই জিনিসটা দেখেই অবাক হয়ে গেছি, আমি কি করে করতে পারলাম এই জিনিসটা, আমি কাজটা কোনোদিন করিনি। তারপরে এবার যখন রাত হয় খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, ওদের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করতাম না, কারণ ফ্যামিলি রুম তো একটু অসুবিধা হতো, বুঝতে পারছো তো, অনেকে থাকতো। তো ওখান থেকে আসি, এসে রাত্রে ঘুমাচ্ছি। সেদিনও সেম জিনিস হয়, ফোনের চার্জ শেষ। দেন ফোনটা চার্জিংয়ে দিয়ে একটু ফোনটা ঘাঁটছি। ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমি ফিল করছি, প্রথমে যেটা হয় কৌস্তবদা, এটা তুমি মানে বলবো তুমি হাসবে নাকি ভয় পাবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। প্রথমে যেটা হয়, আমি ফিল করলাম যে আমার টি শার্টটা পেছন থেকে কেউ টেনে মাথা একটা, মানে এই হালকা করে কেউ মাথায় মারলে যেমন একটা হয় না বন্ধু বান্ধবদের মধ্যে, প্রথম ওই জিনিসটা হলো। চাটি মারলো একটা। হ্যাঁ, চাটি মারা, হ্যাঁ। আমাকে প্রথম ওরকম একটা মারলো, এই মনে করলাম চলো এটা। তারপর পেছন থেকে কেউ ধাক্কা মেরে ঢিলে দিল, আমি উল্টে গিয়ে পড়ে যাই। আমি উঠলাম, উঠে কি হচ্ছে এটা, ঠিক আছে, এবার শুয়ে পড়েছি। এবার যেটা হয় কোশ্চেনটা, আমি ঘুমাচ্ছি, ঢাকা নিয়ে শুয়ে আছি, ব্ল্যাঙ্কেটটা বুক পর্যন্ত আছে, মুখটা খোলা আছে। অনেকক্ষণ শুয়ে পড়েছি, বুঝতে পারছি কখন আমি ঘুমিয়েছি, হয়তো একটা সময় ঘুমিয়েছি, 1:30টার সময় ঘুমটা ভেঙে গেছে। আমার দুটো পাকে কেউ ধরে টেনে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় দরজাটার সামনে। খুবই ব্যথা পাই, খুব ব্যথা পাই কোশ্চেনটা, খুব। আমাকে টেনে নিয়ে গিয়েও দরজাটার সামনে ফেলে দেয়। আমি তো উঠে খুব ভয় পেয়ে গেছি যে কি হলো এটা, আমি তো ওখানে শুয়েছিলাম আর খুব লেগেছিল পিঠটায় আমার। দেন আমি গিয়ে আর ঘুমাইনি, একটু দেওয়ালের গায়ে পেঁচ দিয়ে বসে ফোনটা ঘাঁটছি। পেছন থেকে কেউ চুলটাকে ধরে জোর করে টান দেয়, খুবই জোরে টানটা দেয়, যেন মনে হলো যে চুল ছিঁড়ে নিয়েছে। এবার আমি বুঝলাম আমার তো ভুল হয়নি, আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেছি। তারপরেই আমাকে বলে, মানে উপর থেকে যে রুমটা আছে, উপরে যে দুটো রুম আছে, ওইখানে যে যে মানুষটা মারা গেছে, যে ব্যক্তিটা মারা গেছে, ওনার যে একটা ছেলে আছে, ছোট ছেলে, সে উপর থেকে কোনো কারণে নিচে নামছিল। সে আমাকে বলে, এই তুমি এরকম করে দাঁড়িয়ে আছো এখানে, কি হয়েছে? এই দেখো না দাদা, এই রুমটা এরকম ছিলাম, আমাকে এরকম এরকম আমার সাথে হচ্ছে, আমাকে কেউ মারছে, কেউ পা ধরে টেনে ফেলে দিচ্ছে, ছুঁড়ে দিচ্ছে, বলছে তোমাকে এই রুমটাই কে থাকতে বলেছে, চলো আমার সাথে উপরে আমাদের ঘরে চলো। তারপর কালকে সকালে দেখছি কি করা যায়। কথাটা কথাটা বোঝো কৌস্তবদা, কি করা যায়। তার মানে ওই দাদাটাও জানতো যে রুমে কিছু একটা আছে। আমাকে উপরে নিয়ে যাই, যখন আমি ওদের মেন গেটটা পার করি, ওদের মেন গেটটাই এমন কিছু নেই যে, মানে এমন জায়গা নেই যে কিছু একটা লাগাবে। দেখলাম পুরো দরজাটা জুড়ে শুধু তাবিজ ঝুলছে, নানা রকম কালো কালারের কাপড় দিয়ে, যত রকম কালার আছে বলতে গেলে সব রকমই দেখতে পাচ্ছি, শুধু সাদা বাদে বেশিরভাগ কালারই দেখতে পাচ্ছি। একটা নারকলের মতো বড় গোল পাড়া কিছু একটা বাঁধা আছে সবুজ কাপড়ে, আর ওতে তাবিজ বাঁধা আছে। ওটা আমি কিছু মনে করলাম না, ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমাকে একটা রুম দেওয়া হয়, রুমটা পুরোপুরি কমপ্লিট না। বললো ভাই এই রুমটাই তুমি থাকো, কোনো অসুবিধা হলে আওয়াজ দেবে, আমরা এখানেই আছি, চলে আসো। ঠিক আছে দাদা, অসুবিধা নেই। আমি ঘুরে দেখলাম ওই যে রুমের যে জানলাটা আছে, জানলাটা নেই, দুটো জানালাই নেই, মানে জানলা আছে কিন্তু লাগানো নেই, গ্লাস ফ্রেম হোক বা যাই হোক কিছু লাগানো নেই, পুরো ফাঁকা। আমি শুয়ে আছি, জানলার দিকে পা করে শুয়ে আছি। আমি কি দেখলাম জানো কৌস্তবদা, জানালার সোজা একটা গাছ আছে, ওই গাছে একটা মহিলা বসে আছে। এবার কিন্তু পরিষ্কার বুঝতে পারছি একটা মহিলা, অর্ধেকটা শরীর যা কাটা, মানে দুয়াদখানা সে পুরোপুরি ভাবে, দু টুকরো করেছে তাকে কেউ। গাছের ডালটা তো একটাই, ওটার মধ্যে বসে আছে, অর্ধেকটা মানে পা দুটো নিচের দিকে ঝুলছে, আর যে বাকি অংশটা আছে শরীরের উপর দিকটা, উপর থেকে ওইটা গাছের ওপর খাই করছে, মানে উড়ে বেড়াচ্ছে, আর আমার দিকে দেখছে, আর হাতে করে কিছু একটা ইশারা করছে। সেখানে আমি
চেঁচিয়ে কাউকে ডাকতেও পারছি না, আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে আস্তে আস্তে যত কাছে আসতে থাকে আমার হার্টবিট আরো বাড়তে থাকে। আমি মনে করলাম আজ হয়তো আমি শেষ, কিন্তু না কৌস্তব দা, সেই জানালাটা পর্যন্তই আসতে পারে। ওই জানালাটার পর সে আর ভেতরে আসতে পারেনি। জানি না কেন সে ভেতরে আসার চেষ্টা করছে, আমি বুঝতে পারছি, কিন্তু সে আসতে পারেনি। যখনই জানালাটার কাছে আসছে না, সে ঘুরে চলে যাচ্ছে, আমাকে ঘুরে ঘুরে দেখছে, ঘাটটা পুরো ঘুরিয়ে ফেলছে, মানে যাচ্ছে সামনের দিকে কিন্তু তার মাথাটা পিছন দিকে ঘুরিয়ে ফেলছে পুরো। আমি ওখানটায় বসে থাকি, সারা রাত ঘুমাইনি, ওকে আমি শুধু দেখতে থাকি, ও আমাকে দেখতে থাকে। মানে তুমি ভাবো, কোনো একটা এন্টিটি যদি তোমাকে একভাবে দেখতে থাকে তোমার কেমন হবে। বুঝতে পারছি। আমি তাকে যদি তখন হয়তো 2টো বাজছিল, 4টে পর্যন্ত তাকে ওইভাবে দেখেছি, শুধু ওই গাছটার মধ্যে অর্ধেক অংশ, মানে শরীরের অর্ধেক অংশ ওই গাছটা বসে আছে 5 ঝুলে, আর বাকিটা শুধু আমার কাছে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। আর সেই একটা পুরো ফালতু একটা হাসি। তারপরে সকাল হয়, আমাকে মসজিদে নিয়ে যাওয়া হয়। ওই যে ছেলেটা ছিল, মানে ওই ঘর মালিকে যিনি মারা গেছেন, আমাকে মসজিদে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, মানে যে পীর আছে মসজিদের, তাকে ডাকা হয়। সে উপর থেকে নামতে নামতেই আমাকে বলে, তুই এখান থেকে চলে যা। বলছে কেন চলে যাবে কেন? বলছে ও যদি ওখানে দাঁড়িয়ে থাকে আমি ওখানে যাবো না, না হয় ওকে তুই মসজিদের বাইরে বার কর, নাহলে ওকে চলে যেতে বল। খুবই খারাপ লাগলো আমাকে এইভাবে বললো বলে। আমি মসজিদ থেকে বেরিয়ে পড়ি। আমি ভাবলাম হয়তো আমি হিন্দু, তাই হয়তো আমাকে বার করে দিচ্ছে, এরকম একটা মনে মনে ভাবলাম। হুম। বেরিয়ে এলাম। আসার পরে ওই যে দাদাটা কিছুক্ষণ পর বেরিয়ে এলো, এসে বলে এই যে তোকে এগুলো দিয়েছে, এগুলো তুই স্নান করে খাবি, বা যখন তোর মনে হবে যে তুই যে ফিল করছিস তখন খাবি। এবার কৌস্তবদা, তুমি একটা কথা বলো, যে রুমটাতে তুমি এত কিছু দেখেছো সেই রুমটায় তুমি কি করে থাকতে পারো? আমাকে কিন্তু ওই রুমটাতেই যেতে হবে, আমার লাগেজ যা যা আছে সব আমাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। কিন্তু আমি ওই রুমে কোনোভাবেই ঢুকতে চাই না, আমার এত এত পরিমাণে ওই রুমটাকে এবার ভয় করতে শুরু করেছি। ওই যে মালিকের ছেলেটা আছে, মানে তার কাছে আমি কাজে গেছি, সে আসে, তাকে ফোন করি, সে আসে, এসে আমাকে সব বার করে দেয়, দিয়ে বলে কি হলো, তুমি কি থাকবে না? এই না দাদা, আমি এখানে থাকবো না। বলছি কেন, তোমার অসুবিধা কি হচ্ছে? এই বলছে অসুবিধা কিছু হয়নি, আমার ভালো লাগছে না, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, এরকম বলে আমাকে রাগ করে বেরোতে হবে। আমি শুধু এটুকুই জানি, আমাকে বেরোতে হবে এখান থেকে, তুমি টিকিট কাটো, আমি ওই রুমটাতেই থাকবো। বলছে ওই রুমটা ঠিক আছে, তাই থাকো, মানে ওই যে পারিসের রুমটা ওখানে থাকবো বলেছিলাম। বলছি ঠিক আছে, তাই থাকো, অসুবিধা নেই। বলছে তুমি একা থাকো এই রুমটায়, সেই জন্য তোমার ভালো লাগে না, তুমি বলছো। আমি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ওরকমই মনে হচ্ছে। বলছে ঠিক আছে, তুমি ওখানেই থাকো। তারপরে আমি আমার ওই দাদাটাকে ফোন করি, কৌশলটা যে বলেছিল যে আমি ভাই ওখানে কাজে যাব না। ওকে প্রথমবার ফোন করি, ফোন তোলে না, দ্বিতীয়বার ফোন করছি তাও তোলে না। নেক্সট টাইম ও আমাকে ফোন করেছে কিছুক্ষণ পর, 5-10 মিনিট ফোন করেছে, বলছে কি রে ভাই, কি হলো, হঠাৎ করে এতদিন পর মনে পড়লো? এই দাদা এরকম এরকম হয়েছে জানিস তো, আমার না এখানে একদম ভালো লাগছে না, খুব ভয়ের মধ্যে আছি। বলছে তোকে তো বারণ করেছিলাম ওখানে যেতে, তোর সাথে যেগুলো হয়েছে হয়তো তুই বলছিস, ভাই আমার সাথে যেগুলো হয়েছে ওগুলো আমি কাউকে আজ কিন্তু বলিনি, আর বললে কেউ বিশ্বাস করবে না। আমি বলছি বল না কি হয়েছে বল। কৌশলদা তোমাকে কথাটা বলছি, তুমিও বিশ্বাস করবে না। বলছি আমি ভাত খেতে বসেছি, জলের গ্লাসটা রেখেছি, জলও রেখেছি, হুম। গ্লাসটা আমার চোখের সামনে থেকে সরে 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 চলে যাচ্ছে। বলছে হ্যাঁ মানছি যে ওই রুমটার মেঝেটা অতটা লেভেল না, গর্ত গর্ত আছে, কিন্তু যেখানে আমি বসেছিলাম ওখানটা ওরকম না যে গ্লাসটা নিজে থেকে চলে যাবে। তুমি যদি দেখো তোমার সামনে থেকে গ্লাস বা জলের বোতলটা সরে সরে চলে যাচ্ছে, তুমি কি ভাববে বলো কৌশলটা? নিশ্চয়ই তুমি ভয় পাবে। আতঙ্ক লাগবেই। হ্যাঁ, ও ফলে এরকম সময় দিনের বেলা, দুপুর বেলা ভাত খেতে বসছে 2-3টের সময়, বলছে ভাই আমি জল ঢেলেছি, এমন না যে গ্লাসটা খালি আছে বা ঢালটার জন্য গড়িয়ে চলে যাচ্ছে, সেরকম না, গ্লাসটা সোজাই আছে, গ্লাসটা সরে 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 ওই দরজাটার সামনে চলে যাচ্ছে, সেই যে দরজাটা খুলতে বারণ করা হয়েছিল, বুঝতে পারছো? হুম। ও তো সেই দিনই ওখান থেকে ব্যাক করে, সেই দিনই এক এক মুহূর্ত ওখানে থাকেনি, সঙ্গে সঙ্গে ওখান থেকে দোকান থেকে যা ছিল সব নিয়ে বেরিয়েছিল। আর ওখান থেকে খুব একটা দূরত্ব না পুনে, আচ্ছা। 5-6 ঘন্টা লাগে হয়তো।
আর ও পুনেতে যায়নি, কিন্তু ও চলে গেছিল একটা অন্য দোকানে, সেখানে এখনো কাজ করে, এখনো করছে, সেখানেই কাজ করে। এবার যেটা হয়, আমি ওখান থেকে বেরোতে চাই, টিকিট কাটতে বলি, টিকিট হয় না। তো ঠিক আছে, হচ্ছে না, ভালো কথা, আমি নিজে চলে যাচ্ছি লোকাল ট্রেন ধরে, তারপরে না হয় দেখা যাবে যা হবে, আমাকে বেরোতে হবে এটুকুই জানি। তারপরে যেটা হয় কৌস্তবদা, ওই যে মালিকের ছোট ছেলেটা, তোমাকে একটা কথা বলি কৌস্তবদা, ওই যে মালিকের বড় ছেলে আছে একটা বললাম না, মানে যার কাছে আমি কাজে গেছি, সে কিন্তু তখন দেশে, সে জানে না যে দোকানে এরকম একজন এসছে, এত কিছু হচ্ছে বলে, সে কিন্তু দেশে। তারপরে যখন সে আসে তখন সব ঘটনা জানতে পারে যে দোকানে একজন এসেছিল, সে চলে গেছে। তার আগে যে তার আগে যেগুলো হয়, আমি লোকাল ট্রেনে উঠেছি, আমাকে বলা হয়, মানে ওই যে মালিকের ছোট ছেলেটা, সে বলে যে দাদা, আসলে আমি ওকে দাদা বলতাম, সে আমাকে দাদা বলতো, ঠিক আছে, এরকম একটা ভালোবাসা ছিল আর কি। দাদা তুমি এখানে এই ট্রেনে চাপবে, ওখানে গিয়ে ওই স্টেশনে নামবে, নেমে ওখান থেকে একটা তৎকাল টিকিট কেটে নেবে, ওই 7:30-8টার সময় ট্রেনটা আছে, হাওড়া লোকাল আছে, তুমি ওখান থেকে বাড়ি যেতে পারো, অসুবিধা হবে না আশা করি। এবার যেটা হয়, আমার কাছে কিন্তু টাকা নেই কৌস্তবদা, আমি ফেঁসে যাচ্ছি, একটার পর একটা কারণে আটকে যাচ্ছি শুধু। বাড়িতে ফোন করি, কিন্তু বাড়ির লোককে জানাইনি যে আমি এরকম এরকম ফিল করেছি, এরকম এরকম দেখেছি, বাড়ির কাউকে জানাইনি। বাবিকে ফোন করলাম, বাবু বললো কত টাকা পাঠাতে হবে বল, পাঠিয়ে দিচ্ছি। আমি ভাবলাম কি হবে না হবে, একটু বেশি করে টাকা নিয়ে নি, 5-7 হাজার টাকা চেয়েছিলাম, 7 হাজার টাকা পাঠিয়েছিল। তো ওই দাদাটা টাকাটা আমাকে তুলে দিয়েছিল, আমার কাছেই ছিল। এবার যেটা হয় কৌস্তবদা, লোকাল ট্রেন এসেছে, উঠেছি, আর আমি সত্যি কথা বলতে ট্রেনে ভিড়ের মধ্যে খুব একটা থাকতে পারি না, আমি সবসময় চেষ্টা করি যে একটু জানলার দিকে গিয়ে বসে পড়বো, লাস্ট স্টেশন আসবে তখন নামবো। সেদিনও ঠিক সেরকমই হয়, আমি ওখান থেকে পুরো একবারে ফাঁকা একটা বগিতে উঠি আর জানলার দিকে বসি। এবার আস্তে আস্তে স্টেশনে আসছে, লোকজন উঠছে আর হচ্ছে, ভিড় হচ্ছে। এবার সেটা দেখি কৌস্তবদায় ওই কিছু হিজড়ে, মানে যারা টাকা পয়সা তারা জানো তো, ওরা এসেছে, এসে যেমন গায়ে টায়ে হাত দেয় আর কি করছে আর করছে, আমার গায়ে হাত দিয়ে বলছে, হ্যাঁ তোর গায়ে তো গরম কেন রে? এই বলছি গরম বলতে বুঝতে পারলাম না তো, হিন্দিতে বলছে। বলছি ভালো করে বলো না কি বলছে, বুঝতে পারছি না। বলছে তোর গাটা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা, মেডিকেল ট্রিটমেন্ট নে, এরকম কিছু একটা বললো। আমি তারপর দেখলাম যে না, সত্যি তো আমার শরীরটা তো ভারী ভারী লাগছে, খুব ভারী ভারী লাগছে। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি কৌস্তবটা, ওই যে যেদিন আমি টিকিটটা করতে দিয়েছিলাম, সেদিন দুপুরে তো আমি ওখানে ছিলাম, তারপরে আমি ওখান থেকে বেরোই বিকেলবেলা, ওই তোমার 3টের সময়। তো ওর মধ্যে একটা জিনিস ঘটে, যেটা হচ্ছে আমি যখন ওই রুমটার মধ্যে একবার একা ঢুকি না, যে আমার কিছু রয়ে গেছে কিনা চেক আউট করতে গেছিলাম, তখন আমি ফিল করছি আমার শরীরে প্রচন্ড পরিমাণে চাপ পড়ছে, যেন কেউ চেপে ধরছে আমাকে, খুব কষ্টে বেরিয়েছিলাম, কাউকে কিছু বলিনি। তারপর স্টেশনে যাই, তারপর এগুলো হয়। আমাকে ওই যে হিজড়িটা ছিল, সে ভিড় থেকে বার করে একটা স্টেশনে নামিয়ে দেয়, দিয়ে বলে চল, ওই কোথায় যাবো, বলছে আমরা তো এখানে ঘোরাফেরা করি, আমরা জানি কোথায় মেডিকেল আছে, চ, বলে আমাকে দেখিয়ে দিয়ে, দূর থেকে দেখিয়ে দেয়, ওই ট্রেনটাতে ওরা চলে যায়, দেখিয়ে দিয়ে চলে গেল। এবার কৌস্তবদা যেটা হয় তুমি বললে বিশ্বাস করবে না, আমি মেডিকেলে গেছি, ওষুধ নিয়েছি, তো মেডিকেলের যে আছে সে বললো ভাই এত তো শরীর খারাপ, তো তুমি না কিছু খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপর ওষুধগুলো নিয়ে নিও। আমি ঠিক আছে, পাশে রেস্টুরেন্ট ছিল, গেছি, খেয়েছি, ওষুধটাও খাইনি কৌস্তবদা, একটা সাধু আমাকে দূর থেকে দেখছে, ডাকছে, বলছে আমার কাছে আয়, তুই খুব বিপদে আছিস তাই না, ঘর যাসনি, বংশ পুরো শেষ করে দেবে, কেউ বাঁচবে নে। এই কথাগুলো কিন্তু উনি হিন্দিতে বলছিলেন আমাকে, আমি বাংলায় বলছি। যদি ভালো চাস তো আমার কাছে আয়, ঘরে যাচ্ছিস তো ভুলেও যাস না, কাউকে বাঁচিয়ে রাখবে না। কত কিছু দেখার পরও তোর মনে হচ্ছে ওগুলো তোর মনের ভুল। এই কথাটা কৌস্তবদা যখন বলে না, তখন আমি রিয়েলাইজ করি যে না, তাহলে তো ইনি কিছু জানেন। আর ওনার গলায় একটু ফাঁকা নেই যে কিছু একটা হার রাখবে, মানে এত নানা রকম মার্বেলের ক্রিস্টালের হার পরে আছে না, পুরো গলাটা ভর্তি, গলাটা জুড়ে শুধু হার।
একটা মানুষের পক্ষে অত ওয়েট রাখা সম্ভব নয়। আমি কিন্তু যদিও হাত দিয়ে দেখিনি, কিন্তু দেখে মনে হচ্ছে ওগুলো খুবই হেভি ছিল, হুম খুব হুম বড় বড়। হুম তো হাতেও অনেক কিছু ছিল, আমি দেখলাম। আমি মনে করলাম তাহলে হয়তো ইনি কিছু হয়তো জানেন, নাহলে বুঝলো কি করে আমি বাড়ি যাচ্ছি নাকি কাজে যাচ্ছি, এই কথাটা জানলো কি করে। আমি ওনার কাছে গেলাম, আমার হাতটা ধরলো, ধরে বলছে কাকে সাথে করে নিয়ে যাচ্ছিস, পুরো সর্বনাশ করে দেবে। আমাকে এরকম করে বলছে, আমি তো শুনেই কেমন হয়ে যাচ্ছি। দেন যখন উনি আমার হাতটা ছাড়েন, আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। আমার ওই যে পাশে রেস্টুরেন্টে কিছু লোক খাওয়া দাওয়া করছিল, ওরা এসে আমাকে তুলে নিয়ে যায়। আমি বুঝতে পারছি যে আমাকে ধরেছে কেউ, নিয়ে যাচ্ছে কেউ নয়, 3-4 জন ধরেছে, বুঝতে পারছি। জল টল দিচ্ছে। তারপর আমি উঠে এখানে একটা কথা বলি কৌস্তব দা, যখন আমি উঠি না, ওই সাধুটাকে কোথাও দেখতে পাইনি। আমি মনে করলাম হয়তো ইনি আমাকে বাঁচাবেন, কিন্তু ইনিও চলে গেলেন। এবার আমি একটা ফুড চাটের দোকানের সামনে গিয়ে, একটা বেঞ্চ ছিল ওখানে বসি। হুম 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 এখানে একটা ঘটনা হয়, যেটা হচ্ছে এমন এক কিছু একটা যেটা কোনোদিন কেউ ধারণা করতে পারবে না। আমি যেখান থেকে বসি কৌস্তব দা, ওখানে কেউ ছিল না, কেউ না। ওটা পুরো রোডের গায়ে, পেছন থেকে আমি বাইরে চলে এসেছি তখন। রোডের গায়ে বসে আছি, ফুড চাটের শপটা আছে। আমি দাদাকে ফোন লাগিয়েছি, দাদা আমাকে আনতে আয়, আমি এই জায়গায় এসে আটকে গেছি। বলছে ঠিক আছে, আমাদের এখান থেকে তো তোকে আনতে যেতে হয়তো 2-3 ঘন্টা লাগবে, তুই ওখানে একটু ওয়েট কর, আমি আসছি। তারপরে ফোনটাও জাস্ট কেটে পকেটে রেখেছি, দেখছি সাধুটা আমার পাশে বসে। এটা কি করে সম্ভব, যেখানে দূর দূর পর্যন্ত কোনো লোককে দেখতে পাইনি আমি। বুঝতে পারছো? দূর দূর পর্যন্ত আমি কোনো লোককে দেখতে পাইনি, সে আমার পাশে বসে আছে। দেন আমার গা ঘেঁষে বসে আছে। আমি কি বুঝতে পারতাম না? সে যখন বসছে আমি তো বুঝতে পারতাম যে কেউ একজন বসছে আমার কাছে। বলছে আমি তোকে বাঁচাতেই এসছি রে, তো চিন্তার কিছু নেই, আমার সাথে চ। এবার তুমি বলো কৌশলদা, একটা ওরকম দেখে মনে হচ্ছে যেন উনি একজন পাগল। মানে চুলটা এতটাই খারাপ ওনার, খুব বাজে অবস্থা, চুলের, গায়ের, চোখের, মুখের, দাঁতের খুব বাজে অবস্থা। কথা বলছে বুঝতে পারছি। আর হ্যাঁ, একটা কথা বলতে পারি কৌশলদা, হ্যাঁ বলো। ওই যে সাধুটা ছিল উনি কিন্তু গাঁজা খাচ্ছিলেন, আর সেই গাঁজার গন্ধটা আমি পাচ্ছি। মানে খেয়ে এসেছিলাম, সেই গন্ধটা আমি পাচ্ছি, খুব বাজে গন্ধ লাগছিল। তারপরে আমাকে বলে তোর দাদা তোকে আনতে আসতে পারবে না। আমি বলছি কেন? আমার দাদা তো আসছে আমায় বলেছে। বলছে আমি তো বলছি। সেই বলেছে কথাটা, আমার দাদা ফোন করে বলে ভাই আমি তোকে আনতে যেতে পারবো না। এই কেন, কি হলো? বলছে ভাই দেখ না, আমি কাজ করছিলাম, কাজ করে তুই ফোন করেছিস, আমি উঠছিলাম, আমার পায়ে রডটা ঢুকলো, পুরো মাংসটাকে ফাটিয়ে বেরিয়ে গেল। এটা পুরো মানে নৃশংস ব্যাপার একটা। হ্যাঁ, বলছে আমার পায়ে 17টা সেলাই লেগেছে। তারপরে আমি তো শুনেই মানে কি বলবো, আমি ভাবছিলাম আমাকে যদিও আনতে আসছিল, আনতে আসতেও পারবে না। সাধুটা আমার হাতটা ধরে বলছে চল তুই আমার সাথে চল, তোকে বাঁচানোর দায়িত্ব আমার। বলে একটা বাড়ির সামনে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে ওই যে বাড়িটা দেখছিস, যা গিয়ে দেখবি একজন তোর জন্য অপেক্ষা করছে, তুই যা যা, বাঁচতে চাইলে যা। আমি বলছি আমি চিনি না জানি না, লোকের বাড়িতে চলে যাবো, আপনি চলুন আমার সাথে। বলছে না, আমি তোর বাড়িতে ঢুকতে পারবো না। এই কেন? বলছে তুই কথা বাড়াস না, যা, এরকম করে বলছে আমাকে। ঠিক আছে যাচ্ছি। আমি শুধু বাড়ির গেটটা পার করে পেছন দিকে ঘুরে দেখছি সাধুটা, কৌস্তবটা কোথাও নেই। অত বয়স্ক লোকটা কত জোরে ছুটে যেতে পারবে, বা হেঁটে যদি যাই অত তাড়াতাড়ি কোথাও যেতে পারে? ওটা একটা গলি, কোথাও ঢুকে পড়তেও পারবে না, পুরো একটা লম্বা গলি ছিল। আমি দরজাটা খুলে শুধু আর ভেতরে ঢুকেছি। ভেতরে একটা লোক, মানে উনিও বয়স্ক ছিলেন, চুল দাড়ি পুরো সাদা হয়ে গেছে। উনি বলেন এসো দেবরাজ, বসো। যে আমাকে কোনোদিন দেখেনি, যাকে আমি কোনোদিন দেখিনি, সে আমার নাম জানলো কি করে? এবার হচ্ছে ওই যে বড় ছেলেটা, মানে আমি যার কাছে কাজে গিয়েছিলাম, ওই দাদাটা এনার সাথে যোগাযোগ করেছিলেন যে আমাদের দোকানে এরকম এরকম ঘটনা ঘটেছে, একটা ছেলে কাজে এসেছিল, কাজ করতে পারেনি, সে বাড়ি চলে গেছে। বুঝতে পারছো কৌস্তব দা ব্যাপারটা কতটা দূর দিয়ে ঘুরে এসেছে? সেই দাদাটা আমাকে ফোন করছে, ফোনে পাইনি। আসলে সেই দাদাটা জানতো যে ওই রুমটাতে কি আসলে আছে, কারণ সে নিজের চোখে ওই জিনিসটাকে দেখেছিল। ওই যে তান্ত্রিকটা ছিলেন উনি আমাকে এবার বলতে শুরু করেন,
আমার আসার আগে উনি কিন্তু সব কিছু যাচাই করে নিয়েছিলেন, বুঝলে কৌস্তবদা। আমার নামটা সে ওই জন্য হয়তো জানতে পেরেছিল। কিন্তু আমি একটা কথা ভাবছি, উনি এটা জানলেন কি করে আমি ওই স্টেশনে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো? বিষয়টা ভাবার না। এক্স্যাক্টলি। যাক, নিয়ে গেছে। তারপরে তো উনি যেটা বললেন যে তুই যাকে বাড়িতে নিয়ে যাচ্ছিস বা তুই যেখানে যাচ্ছিস ও তোর সাথেই আছে, তুই যেখানে গিয়ে স্টে করবি, যেখানে গিয়ে থাকবি, সেখানে তোর সাথে ও থাকবে। আস্তে আস্তে তুই যাদের সাথে মিশবি তাদেরকেও শেষ করে দেবে, তোকেও শেষ করে দেবে। আমি বললাম যে এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? বলছি উপায় আছে তো, কিন্তু এখনো 18 দিন ওয়েট করতে হবে। কৌস্তবদা তুমি একটা কথা ভাবো, যেখানে এই চারটে দিনের ভেতর আমার সাথে এত কিছু হয়ে গেছে, 18টা দিন মানে বুঝতে পারছো? আমি বললাম আমি 18 দিন ওয়েট করতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি যে জিনিসগুলো দেখছি আমি সহ্য করতে পারছি না। বলছে তাহলে আজকেই যজ্ঞ করতে হবে। আমি বললাম যজ্ঞ পরে হবে, আগে আপনি বলুন যে ওইটা কি বা কে কেন আমার পেছনে লেগেছে। এবার যেটা বলে কৌস্তবদা, বললে তুমি বিশ্বাস করবে না। ওই যে বললাম না ড্রেনটা পার করে ভাত বা খাবার আনতে যাই, ওই যে ড্রেনটার পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে স্বামী স্ত্রী দুজন থাকতো। আর সালটা ঠিক মনে পড়ছে না, কত সাল আগে কথা বা কত বছর আগে কথা সেটা বলেনি, হয়তো যতটা মনে পড়ছে যে বলেনি আমাকে, যে স্বামী স্ত্রী দুজন থাকতো। ওনার যে স্বামীটা ছিলেন, মানে উনি ওই যে হাতে টানা রিস্কা হয় না, ওইভাবে মানুষকে নিয়ে যেত এখানে ওখানে, মানে চাপিয়ে টেনে টেনে নিয়ে যেত গাড়িতে করে, মানে ও টানতো টেনে নিয়ে যেত, এরকম একটা বললো। তো অনেক সময় রাত হয়ে যেত, তাই বাড়ি আসতে পারতো না, অনেক অনেক দূরে দূরে চলে যেত, তো তাই বাড়ি আসতে পারতো না। একদিন হয় কি যে ও কি ভেবেছে, ওর দরজায় নকিং হয়, ও ভেবেছে হয়তো ওর হাজবেন্ড এসছে আর হয়তো রাত করে ফিরছে। দরজাটা খুলে দেখে 8টা লোক বাইরে দাঁড়িয়ে আছে হাতে অস্ত্র নিয়ে। 8 জন, কৌস্তবদা ভালো করে শুনবে, 8 জন। সবার হাতেই বড় বড় তলোয়ার আছে, কারোর হাতে কাঠারি আছে, কারোর কাছে কুড়ুল আছে, কারোর কাছে শাবল আছে। 8 জন ছিল। দেন ওই মহিলাটাকে একা পেয়ে ওরা নোংরা কাজ করে, সব শেষে ওই মহিলাটাকে 2 টুকরো করে কেটে দেয়। এবার বুঝতে পারছো কেন আমি ওই দুটো অবয়বকে দেখছিলাম, মানে একটা অবয়বের সাংঘাতিক তো, মানে নৃশংস ভাবে মেরেছে। হ্যাঁ, খুবই খুবই খারাপ ভাবে। দেন তার প্রাইভেট পার্টে নাকি শাবল ভরে দেওয়া হয়েছিল, যেটা উনি বললেন। আচ্ছা। এরকম করে ওনাকে হত্যা করা হয়, 2 টুকরো করায়, মানে কতটা কষ্ট পেয়ে উনি মারা গেছেন। মানে উনি জানতেনও না যে আমি দরজাটা খুললে আজ মারা যাবো, আমার সাথে এই নোংরা কাজগুলো হবে। তারপর তারপর যেটা হয়, ওনার হাজবেন্ড তো সকালে এবার এসেছে, দরজা খুলে দেখছে ফুল নেকেড ভাবে ওনার স্ত্রী পড়ে আছে 2 টুকরো হয়ে, মাথাতে শাবলে করে মারা হয়েছে, মানে পুরো গর্ত করে দিয়েছে মাথায় শাবল মেরে। ওই কুড়ুল দিয়ে দাঁত গুলোতে মানে মারা হয়েছে, কুড়ুল দিয়ে মানে মুখের চোয়ালটাতে কোপানো হয়েছে। বুকের যে মানে হাড়টা আছে না, ওই জায়গাতে কুড়ুলো করে আঘাত করে ওইটাকে পুরো ফাঁকা করে দিয়েছে। একবার যদি ভাবতেও পারছি না। হ্যাঁ, যদি মনে মনে যদি ভাবি বা রিয়েলাইজ করতে চাই চোখটা বন্ধ করে, দৃশ্যটা কেমন ছিল। 2 টুকরো করে ওইভাবে মেরেছে ওনাকে। সব থেকে বড় কথা হচ্ছে উনি তখন 2 মাসের প্রেগনেন্ট ছিলেন। এটা যখন বললেন এটা শুনে আরো খারাপ লাগছে। হ্যাঁ, আর ওনার আমার পেছনে আর কারণ হচ্ছে একটাই, আমি যেদিন ফার্স্ট ওখানে ঘুরতে যাই, ওখানে টয়লেট করেছিলাম, ব্যাস তখন থেকে আমার পেছনে পড়ে। এরপর কি হয় দেবরাজ? এরপর যেটা হয়, আমাকে বলা হয় 18 দিন তো তুমি ওয়েট করতে পারবে না, কারণ জানি না কৌস্তবদা 18 দিন পর কি ছিল বা কি হতো জানতাম না। বলে আজ রাতেই যজ্ঞ করা হবে, আর ওই জায়গাতেই করা হবে যেখানে ওই মেয়েটাকে মারা হয়েছিল, দেন তুমি যেখানে টয়লেট করেছিল, আমাকে এরকম বললেন। আমি ভাবছি আবার ওই জায়গাটাতে যাব। টিকিট করা হয়, হ্যাঁ টিকিট করেনি, একটা ওলা বুক করা হয়েছিল। ওই যে মালিকের ছেলেটা ছিলেন, বড় ছেলেটা, ওনাকে ফোন করেছিলেন যে এরকম এরকম হয়েছে, আজকের মধ্যে ওখানে কাজটা করতে হবে, আর কাজটা হবে ঠিক রাত 3টের সময়, 3:30টার মধ্যে কাজটা সম্পূর্ণ শেষ হবে।
কিন্তু কৌশলদা তুমি ভাবো, আমাদের যেতে ওখান থেকে 4 ঘন্টা লেগে যাবে। 4 ঘন্টা রাস্তাটা মোটামুটি বলতে গেলে ধরতে পারো, আমরা যদি বেরিয়েছিলাম 7টার সময়, ওখানে গিয়ে পৌঁছেছি রাত্রি 2টোর সময়। গাড়ির ড্রাইভার বলছে আমি পিক আপ বাড়াচ্ছি, বাট এক্সিলেট করছি, বাট স্পিড বাড়ছে না। অনেক রকম ভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে, যেটা ওই তান্ত্রিক সাধুটা বলেছিলেন যে চিন্তা নেই, গাড়ির কোনো ক্ষতি হবে না বা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপর যেটা হয়, ওখানে পৌঁছে যাই, আমাকে বলে তোমার ব্যাগে যা আছে, তোমার সেলফোনটা বাদ দিয়ে সব জিনিস তুমি বার করো। বার করলাম, বার করার পরে ওগুলো সব নিল। দেন ব্যাগটাকেও নিয়েছিল, ব্যাগটাকেও ছাড়েনি, ব্যাগটাকেও নিয়েছিল, বড় ব্যাগ, ওর ভেতরে সবকিছু ভরে ওই যে ড্রেনের একটা পার্টিকুলার জায়গাতে, মানে উনি ওনার কিছু দৈব শক্তি দ্বারা জানতে পারেন যে ওই জায়গাটাতে ঘরটা ছিল। এত বছর পর তো আর কৌশল এখানে বাড়িটা নেই, বুঝতে পারছো? এখন ওই জায়গাটা নোংরা টোংরা থাকে, তো ওই জায়গাটা পরিষ্কার করায় কিছু লোক দিয়ে, কিন্তু ওই জায়গাটায় কোনো লোক যেতে চায়নি, পরিষ্কার করা হয়নি। উনি ওই নোংরার মধ্যে বসেই কাজ করে। তখন বাজছে 3:15। আমি ফোনে দেখলাম আমরা আছি শুধুমাত্র 4 জন, আমি, ওই তান্ত্রিক, মালিকের বড় ছেলে, গাড়ির ড্রাইভার। আমাদের বলা হয় তোমাদের গাত্রবন্ধন করে দিচ্ছি, তোমরা এই জায়গা ছেড়ে কোথাও যাবে না, আমি ওই জায়গায় বসে কাজ করব, শুধু আমার সাথে, আমার কথা বলছি যে তুমি শুধু আমার সাথে যাবে। আমাকে বলছে কোথায় টয়লেট করেছিলে বলো, আমি বললাম এখানে। ওখানটা খুলে দেখছে, কৌস্তবদা একটা কথা বলো, অত বছর পর ওখানে কোনো মানুষের মানে হাড় বা কিছু থাকা সম্ভব? ওখানে একটা হাড়ের টুকরো ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই হাড়টাকে বার করলেন উনি। আচ্ছা, উনি জানলেন কি করে যে ওখানে হাড়ের টুকরোটা আছে? এক্স্যাক্টলি। ওখান থেকে উনি হাত দিয়ে, বাঁ হাত দিয়ে মনে বার করেছিল, বাঁ হাত দিয়ে বার করে ওটাকে রাখে, দেখি কিছু ক্রিয়া করে। দেন যখন ওই হাড়টাকে পোড়ানো হয়, খুব বিচ্ছিরি গন্ধ যাচ্ছিল, ধারণার বাইরে। আর ওই যে কবরস্থানটা আছে না ট্রেনটার পাশেই, খুব ঝড় হাওয়া বাতাস, যেন আজ একদিনে সবকিছু দিতে শুরু করেছে। গাছের ডাল ভেঙে এসে পড়ে যাচ্ছে কৌস্তবদার সামনে, পায়ের সামনে এসে পড়ে যাচ্ছে, বড় বড় গাছের ডাল। ভাবতে পারছো কতটা সাংঘাতিক? বুঝতে পারছি। উনি বললেন কোনো চিন্তার কারণ নেই, কোনো ক্ষতি করতে সে পারবে না, যা করার আমি করে দিয়েছি, তুমি এখন 6 দিন বাড়ি যাবে না, তুমি 6টা দিন কোথাও বাইরে কাটাবে। এবার এখানে একটা কথা বলি কৌস্তবদা, তুমি কেমন ভাবে নেবে আমি জানি না। উনি আমাকে বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে আমার হাতে একটা ছোট্ট কাট করেন, একটা ছুরি ছিল, ছুরিটাতে লাল কালো সুতো লাগানো ছিল। আচ্ছা। ওই ছুরি দিয়ে আমার ডান হাতে, ঠিক এখন ওই জায়গাটা তুমি চাইলে না ছবি তুলে পাঠাতে পারি, ওই জায়গাটাতে কাট করেছিল। কাট করে একটা খুবই ছোট্ট একটা শিকড়, গাছের, জানি না গাছের বা কিসের শিকড়, খুবই ছোট্ট, মানে খুব একটা বড় তা না, ওই কিছুটা হবে, একটা নোকের মতো হবে। ওইটাকে আমার শরীরে ওখানটায় দিয়ে শুধু কাঁচা হলুদ দিয়ে দেয়, রক্ত কিন্তু বেরোচ্ছিল, ওটাকে ভেতরে ভরে দিয়ে কাঁচা হলুদ দিয়ে রেখে দেয়। বলেন যে এটা তো শরীর থেকে কোনোদিন বেরোবে না, কোনো দিন না। দেন উনি আমাকে ওখানে রেখে চলে যান। সকালবেলা উঠে দেখছি যেখানটা কাট করেছিল মানে কিচ্ছু নেই। একটা মানুষের যদি কোনো জায়গায় কাট হয়ে যায়, কোনো কারণে ছিঁড়ে যায়, ফেটে যায়, সেটা মোটামুটি ঠিক হতে 3-4 সপ্তাহ তো নেবে, একটু শুকনো হতেও। আমি সকালবেলা উঠে দেখছি ওখানটায় কিচ্ছু নেই, কোন সপ্তাহ পুরো ক্লিয়ার, মিলিয়ে গেছে, মানে শুকিয়ে হ্যাঁ গেছে। পুরোপুরি মিলিয়ে গেছে, কিছু দেখতেই পাচ্ছি না, না কোনো ব্যথা আছে। যখন কাট করে তখন কিন্তু ব্যথা অনুভব করেছিলাম, সেই জায়গায় হাত দিয়ে দেখছি কোনো ব্যথা নেই, না ভেতরে কিছু আছে, না আমি কিছু বুঝতে পারছি এখানে কিছু হয়েছিল। আচ্ছা। এই জিনিসটা আমার সব থেকে বেশি পিকুলিয়ার লাগে, যে উনি কি করে গেলেন এই মধ্যে। 24 ঘন্টা হচ্ছে, 12 ঘন্টা হচ্ছে, 24 ঘন্টাও হয়নি, 12 ঘন্টাও হয়নি ধরতে গেলে। 4টে-5টার সময় শুয়েছি, 8টার সময় উঠে পড়েছি। উঠে আমি দেখছি কিচ্ছু নেই, আমার ব্যাগে যা যা ছিল সব পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, কিচ্ছু রাখেনি। দেন আমি কিছুদিন ওখানে 6টা দিন কাজ করি, ওই রুমটাতেই কাজ করি কৌস্তবদা, বললে বিশ্বাস করবে না, কোনো কিচ্ছু আর দেখতেই পাইনি, না কোনো আওয়াজ পেয়েছি না কিছু। দেন আমি ওখানে কাজ করি, কাজ করার পরে যথারীতি সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি। ঘটনাটা সাংঘাতিক ছিল।
সাংঘাতিক আমি ঘটনা ভাই। যখন বাড়িতে এসে ঘটনাগুলো বলি, আমার বাবা মা খুব মানে হাসছে, এরকম হয় নাকি, এরকম এরকম করে বলছে। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই কৌস্তবদা যে আমি দেখাবো। আমার হাতে যে কার্ডটা করেছিল ওটা পর্যন্ত আমি দেখাতে পারছি না। আমি এখনো জানি না সেই শেকড়টা আমার শরীরে আছেই কিনা। এই ছিল কৌস্তবদা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম একটা ঘটনা। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। দেবরাজের এই এপিসোড আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেবরাজের আরো ঘটনা কি আপনারা জানতে চান, এবং আপনারা কি চান বিশ্বজিতের কেসটা কি হলো সেটার ব্যাপারে আপনাদেরকে আমি আপডেট জানাই, বা ও কৌস্তবের আড্ডাতে আসুক। সামনাসামনি একটা পজেসড মানুষের সাথে পডকাস্ট যদি করা যায় কেমন হবে ব্যাপারটা। কিউরিও ফাইটে খুব তাড়াতাড়ি নতুন কিছু আসতে চলেছে, সো ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তব কুমার। এবার ভয় পাবে